ফর্মুলা যেটা রয়েছে এই ফর্মুলাটা দেখে আসি। হ্যাঁ, এই লগের অঙ্কের যতই আপনি ট্রিক্স বলেন না কেন, যাই বলেন, আপনার ফর্মুলাটাই মেইন, পরিবর্তন করা যাবে না। তো 2 ভিত্তি, এখন 64 বলতে কি বুঝি, এখানে এই যে 2 এর পাওয়ার আমি যদি এখানে 6 দেই তাহলে হয় 64, এখানে 9 কিন্তু। হ্যাঁ, তো এই অংশটুকু খেয়াল রাখবেন, মনে রাখবেন 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2। কিভাবে পূরণ করব দেখে আসি চলুন। হ্যাঁ, প্রথম অংশটুকু, এটার বাম দিকে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি আমরা, রাইট অ্যান্সারটা কত হবে? রাইট অ্যান্সারটা হয়ে যাবে 7। আবার কোশ্চিনটা যদি একটু ঘুরিয়ে বলতো কেমন দেখেন। আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে এটি বিশেষ একটি লাইভে চলে আসলাম আপনাদের মাঝে। বিশেষ লাইভ বলতে আমাদের যে চলমান লাইভগুলো থাকে, তাই সেই চলমান লাইভগুলোর মধ্যেই একটি লাইভ হচ্ছে আজকের এই লাইভটি। এই লাইভটি হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন নিয়ে। আপনারা যারা নিজেদেরকে শিক্ষক হিসেবে দেখতে চান এবং শিক্ষক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে চান এবং এই শিক্ষকতার মহান পেশায় নিজেকে এই কর্মের মধ্যে নিযুক্ত রাখতে চান, তাদের জন্যই কিন্তু একটি বিশাল একটা সুযোগ তৈরি করে দিয়েছে এনটিআরসি কর্তৃপক্ষ। নিবন্ধন পরীক্ষার মাধ্যমে আপনি খুব সহজেই প্রিলি, রিটেন এবং ভাইবা পাস করার পরেই কিন্তু গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটি নিবন্ধন চাকরি, অর্থাৎ সরকারি চাকরি না হোক বাট এমপিওভুক্ত শিক্ষক হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আর শিক্ষক নিবন্ধনের যে নতুন প্রজ্ঞাপন আসছে, এই প্রজ্ঞাপন অনুযায়ী 19তম শিক্ষক নিবন্ধন থেকে দেখা যাচ্ছে যে আপনাদের সরাসরি ভাইবার মাধ্যমেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ প্রিলি, রিটেন, ভাইবা এর পরবর্তীতেই কিন্তু নিয়োগটা আপনারা পেতে যাচ্ছেন। যদিও এখনও সরাসরি এরকম কোনো প্রজ্ঞাপন বলতে ডিরেক্টলি এরকম কোনো তথ্য তারা প্রোভাইড করে নাই, হয়তোবা করতে পারে। এখানে যে নতুন কমিটি হচ্ছে সেই কমিটির মাধ্যমেই কিন্তু নতুন আঙ্গিকে এই সকল কিছু সাজানো হতে পারে। তো আজকের এই লাইভে আমরা আলোচনা করব যে বিগত সালে বেশ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো বিভিন্ন নিবন্ধন পরীক্ষায় বিভিন্ন সালে পরীক্ষা এসেছিল, সেই পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। অনেকে যুক্ত হয়ে গেছেন অটোমেটিকলি এর মধ্যে, সালাম জানিয়েছেন অনেকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাম মণ্ডল লিখেছেন আমাদের পত্রিকার ক্লাস কবে চালু করবেন স্যার? আচ্ছা, পত্রিকার ক্লাসটা আমরা দেখি অতি শীঘ্রই হয়তো চালু করার চেষ্টা করব আপনাদের মাঝে। সেই আবারও পত্রিকার যে পাতা থেকে, প্রতিদিনের পত্রিকা পাতা থেকে এটা হয়তোবা চালু করার চেষ্টা করছি আমরা, হয়তোবা খুব শীঘ্রই পেয়ে যেতে পারেন। তো চলুন, যারা যুক্ত হয়েছেন যুক্ত হয়ে যাবেন। এবং আজকে আমরা যে সকল ম্যাথগুলো দেখব, এই ম্যাথগুলো বিগত বিভিন্ন নিবন্ধন পরীক্ষায় কিন্তু এসেছিল, তো সেই প্রশ্নগুলোই আমরা এখান থেকে সমাধান করব। তার আগে জানতে চাই, সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের কেমন হচ্ছে পড়াশোনা? এই যে একটা থমথমে একটা পরিবেশ, প্রায় 1 মাস বলবো আমরা, হ্যাঁ 1 মাসের বেশি কিছু সময় বলবো, এক মাসের বেশি কিছু সময় একটা থমথমে পরিবেশ বজায় ছিল বাংলাদেশে। বর্তমানে যদিও এই পরিবেশটা অনেকটাই হালকা হয়ে এসেছে, আপনারা জানেন যে কোটা সংস্কার তো হয়ে গেছে, কোটা সংস্কার হয়ে গেছে। এখন কিন্তু আপনাদের লড়াই হবে মেধার সঙ্গে মেধার লড়াই। অর্থাৎ আগে যে একটা কোটার জোরালো একটা তাগিদ ছিল, বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে কোটার একটা জোর ভূমিকা ছিল, এই ভূমিকাটা কিন্তু এখন থাকছে না। এখন থাকবে শুধুমাত্র আপনার অপরজনার, অর্থাৎ আপনার যে প্রতিযোগী তাদের মেধার সঙ্গে মেধার, অর্থাৎ পরীক্ষায় কে কতটুকু নম্বর পেলেন তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। সো এখন থেকে কোনো রকমভাবেই নিজেকে পিছিয়ে রাখা যাবে না। আপনি এখন যত এগিয়ে যেতে পারবেন, আপনাকে এগিয়ে যেতেই হবে। আপনার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে হলেও আপনাকে এগিয়ে যেতে হবে। তো চলুন আমরা আমাদের মূল আলোচনা শুরু করছি। আজকের এই অংশটুকু থেকে আমাদের প্রথম যে অংশগুলো রয়েছে, আমরা হচ্ছে বিগত সালের বেশ কিছু প্রশ্নগুলো নিয়েছি। হ্যাঁ, এই প্রশ্নগুলো নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলো আমরা চেষ্টা করব সমাধান করার। আর এর মাঝে অনেকে অনেক কমেন্ট করেছে, কমেন্টগুলো দেখবো, তবে আমরা আমাদের আলোচনাটা শুরু করি, দেন মাঝে মাঝে আপনাদের কমেন্ট সেকশন থেকে কমেন্টগুলো দেখে অ্যান্সার করার চেষ্টা করব। চলুন, প্রথমে আমাদের একটা কোশ্চিন রয়েছে, যে কোশ্চিনটা 16তম প্রভাষক নিবন্ধনে এসেছিল। 16তম কোশ্চিনটা কি দেখে আসি চলুন। লগ 10 ভিত্তি লগ এক্স, 10 ভিত্তি লগ এক্স ইকুয়াল -2 হলে এক্স এর মান কত? দেখি আপনাদের সবাইকেই আমি এটা একটা সুযোগ দিচ্ছি, আপনারা একটু সময় নিন, নিয়ে বলুন তো এটা অ্যান্সারটা কত হতে পারে। সবাই দেখি বলুন এটা অ্যান্সারটা কত হতে পারে, সবাই দ্রুত কমেন্ট করে দিন। হ্যাঁ, এমডি নীরব হোসেন ভাই লিখেছেন 18তম রেজাল্ট কবে দিবেন? 18তম রেজাল্ট নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায় নাই,
এটা হয়তো বা একটু দেরি হতে পারে। হ্যাঁ, ওকে। সাইদুল ইসলাম কমেন্ট করেছেন তানজিল সরকার, দুজনের কমেন্ট পেয়েছি। হার্ট কমেন্ট করেছেন। আচ্ছা, আনন্দ চক্রবর্তী লিখেছেন ডিগ্রি করে মাস্টার্স করে কি প্রভাষক হওয়া যায়? ডিগ্রি করে মাস্টার্স করে প্রভাষক হতে পারবেন, আপনার বিষয়ের উপর ডিপেন্ড করবে। সাবিনা মমতাজ সুধা লিখেছেন এখন থেকে তাই কোনোভাবে আবেদ আলীকে খোঁজা যাবে না। আচ্ছা, আবেদ আলী চাচাকে খুঁজতে আছেন অনেকে। দেখ, ওটা করার দরকার নাই, এখন থেকে আপনার পড়াশোনা করেন, পড়াশোনার মাধ্যমেই আপনাদের মেধার মাধ্যমেই আপনাদের হচ্ছে যে নিয়োগ হয়ে যাবে ইনশাল্লাহ। তো অনেকেই কমেন্ট করেছেন সুমি খাতুন, তাসলিমা তাসিন, রুহেলা তালুকদার। ওকে, চলুন আমরা দেখে আসি অ্যান্সারটা কি হবে। 10 ভিত্তি লগ এক্স ইকুয়াল -2 হলে এক্স এর মান কত? দেখেন, আমাদের একটা ফর্মুলা যেটা রয়েছে, এই ফর্মুলাটা দেখে আসি। হ্যাঁ, এই লগের অঙ্কের যতই আপনি ট্রিক্স বলেন না কেন, যাই বলেন, আপনার ফর্মুলাটাই মেইন, ফর্মুলাটা মেজর। তো শুরুতেই আমরা এই অংশটুকুতে আসেন, আমাদের ফর্মুলা জানি এরকম যে লগ এ ভিত্তি এক্স, এ ভিত্তি লগ এক্স, এটা সমান সমান সে মনে করেন যে এরকম বি থাকলো, এ ভিত্তি লগ এক্স ইকুয়াল যদি বি থাকে, তাহলে এইখানে এক্স সমান সমান কি পাবো? এই যে এক্স থাকলো, এই এক্স সমান সমান পাবো এরকম যে এ টু দি পাওয়ার বি। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। যদি এটা হয়, হ্যাঁ, এইটা যদি এটা হলে এইটা হবে। এই ফর্মুলা থেকে কিন্তু মূলত এটা চলে আসে। তো চলুন দেখে আসি তাহলে এখানে কি হবে। এখানে এর পরিবর্তে 10 আছে আর এক্স এর পরিবর্তে এক্স আছে, তাহলে এক্স সমান কি পাবো? এক্স এর পরিবর্তে পাবো এখানে দেখেন 10 এর পাওয়ার হচ্ছে -2। ব্যাস, আমাকে তো এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর মান কি হবে? এক্স এর মানটা 10 এর পাওয়ার -2 হবে। 10 এর পাওয়ার -2 বলতে কি বুঝি? 10 এর পাওয়ার -2 বলতে যেটা হয়ে থাকে, দেখেন, এক্স এর পাওয়ার -1 বলতে কি বুঝি? 1/x। এক্স এর পাওয়ার -2 বলতে কি বুঝি? 1/x স্কোয়ার। এই যে পাওয়ার যেটা থাকে, এটা পাওয়ার আকারে থাকবে, কিন্তু মাইনাস মানে পাওয়ারে যদি মাইনাস থাকে, ওটা 1 ভাগ থাকবে। হ্যাঁ, এক্স এর পাওয়ার -3 বলতে কি বুঝি? 1/x এর পাওয়ার কিউব, এরকম। তাহলে 10 এর পাওয়ার -2 বলতে কি বুঝি? 1/10 স্কোয়ার। আর 1/10 স্কোয়ার মানে কি? 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 1/100। আর 1/100 অর্থ কি? এখানে যদি 1/100 থাকতো 1/100 লিখতাম, এখানে যদি 10 এর পাওয়ার -2 অপশন থাকতো 10 এর পাওয়ার -2 দিতাম। এখন যেহেতু নাই, দশমিক আকারে আছে, দশমিক আকারে যেহেতু আছে, দশমিক আকারে আপনাকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি হবে? 0 এই যে 1 থাকলে এখানে দশমিক নিয়ে আসবেন। আর 1 এর পরে কয়টা শূন্য? 2টা শূন্য, তাই 2 ঘর থাকবে। দশমিকের পরে কয়টা ঘর থাকবে? 2টা ঘর থাকবে, 0.01। এই হচ্ছে আমাদের এইটার অ্যান্সার। তো রাইট অ্যান্সারটা পাচ্ছি আমরা কত? 0.01, ক নাম্বারটা কিন্তু। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 0.01। ওকে ওকে। পিসফুল ইসলাম লিখেছেন, একটু কমেন্টে দেখি একটু উপরে। একজন কমেন্ট করেছেন, স্যার আমার বয়স 33 বছর 7 মাস 8 দিন, আমি কি 19তম নিবন্ধন পরীক্ষা আবেদন করে শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে কি? আমি খুব আশাবাদী আপনি এটা পারবেন। আশা করি এর মধ্যে আপনাদের নিবন্ধন নিয়োগ যেটা, নিয়োগ দিয়ে দিবে, আর নিয়োগ দিলে আপনি এটা আবেদন করতে পারবেন। আশা করি এটা পারবেন। হ্যাঁ, ওকে, এই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা অ্যান্সারটা পাচ্ছি আমরা 0.01। দেখতে পাচ্ছি আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 0.01। এরপরের যে অংশটা রয়েছে, এটাও লগ থেকে। আমরা আরেকটা ম্যাথ দেখেন লগের অংশটুকু থেকে, যেটা 17তম প্রভাষকে এসেছিল। আগেরটা ছিল 17তম, আর এটা হচ্ছে আগেরটা 16তম ছিল, এটা 17তম। হ্যাঁ, তো অ্যান্সারটা দেখেন, মানে অ্যান্সারটা কোশ্চেনটা দেখেন, 2 ভিত্তি লগ 64 প্লাস 2 ভিত্তি লগ 8 এর মান কত? 2 ভিত্তি লগ 64 এবং 2 ভিত্তি লগ 8 এর মান কত? এখানে প্লাস। তো কি হবে রাইট অ্যান্সার? আপনারা দ্রুত বলুন, কি হবে রাইট অ্যান্সার? কোনটা হবে রাইট অ্যান্সার? নাইম হাসান ভাই, স্যার কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে কমেন্ট করেছেন, দ্রুত অ্যান্সার করুন, দেখি কারা কারা রাইট অ্যান্সার করতে পারেন। শারমিন ইসলাম লিখেছেন 7, বাট ম্যাক্সিমাম আরো সবাই লিখেছেন 9। স্যার বয়স কি 35 হবে? 35 হবে কিনা শিওর না বলতেও পারলেও আমি আশা রাখি 35 হবে। হ্যাঁ, আন্দোলন করতে হবে, রাজপথে থাকতে হবে। আমার মতে বয়সটা মানে লিমিটেশন না করাই বেটার। বয়স হোক 35 হোক 40 হোক, সমস্যা কি? সরকারি চাকরিতে বয়সের মানে যে একটা ব্যবধানটা না রাখাই ভালো আমার দৃষ্টিকোণ থেকে। ওকে, অনেকে 7 এবং 9 লিখেছেন, মানে ম্যাক্সিমাম আপনাদের অ্যান্সারটা এসেছে 7 বা 9। হ্যাঁ, ম্যাক্সিমাম অ্যান্সার এসেছে 7 বা 9। তো চলুন আমরা দেখি কোনটা হবে রাইট অ্যান্সার। ভোরে শিশু লিখেছেন 7, এরপরে হচ্ছে যে সিফন চন্দ্র দাস লিখেছেন 9, শান্তা হক লিখেছেন 9, লগের ম্যাথ বরাবরই পারি না শারমিন ইসলাম লিখেছেন। তো চলুন দেখে আসি। জাহিদি হাসানও লিখেছেন 7,
স্যার 19তমতে গণবিজ্ঞপ্তি থাকবে কি? প্রকৃতি কন্যা প্রজাপতি লিখেছেন। 19তমতে গণবিজ্ঞপ্তি আমার মনে হয় নতুন আঙ্গিকে হবে। হ্যাঁ, গণবিজ্ঞপ্তি হয়তো বা নাও থাকতে পারে, নতুন প্রজ্ঞাপন হবে। তো নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নতুনভাবেই আপনাদের নিয়োগ প্রক্রিয়াটা অনুষ্ঠিত হবে। তো চলুন আমরা দেখে আসি অ্যান্সারটা কি হবে। 2 ভিত্তি লগ 64, এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি বা ভেঙে ভেঙে লিখি, বেসকে কখনো পরিবর্তন করা যাবে না। তো 2 ভিত্তি, এখন 64 বলতে কি বুঝি, এখানে এই যে 2 এর পাওয়ার আমি যদি এখানে 6 দেই তাহলে দেখা হয় 64, 2 এর পাওয়ার 6 দিলে কত হবে? 64 হবে কিন্তু। হ্যাঁ, ব্যাস 64 হয়ে গেল। প্লাস এখানে দেখেন লগ 2 ভিত্তি, এখানে 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার কিন্তু আমার 3। ওকে, এবার এই অংশটা দেখেন, যখন আমাদের বিষয় লগের ক্ষেত্রে বললাম না, লগের ক্ষেত্রে কোনো ট্রিক্স না, এটা হচ্ছে মূল ফর্মুলা। হ্যাঁ, এ ভিত্তি লগ এ যদি থাকে, হ্যাঁ, এটা সমান সমান কত হয়? এটা সমান সমান 1 হয়। হ্যাঁ, এ ভিত্তি লগ এ সমান সমান 1। আবার যদি এরকম হয় যে মনে করেন এ ভিত্তি বি এর পাওয়ার মনে করেন সি, তাহলে এই সি পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, সামনে নিয়ে এসে এরকম লেখা যায় যে এ ভিত্তি বি, এরকম লেখা যায়, এ ভিত্তি লগ বি লেখা যায়। তো একই রকমভাবে পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, 6 নিয়ে আসা যায় সামনে, থাকবে কি এখানে? থাকবে আমার 2 ভিত্তি লগ 2, প্লাস এখানে 3টাকে সামনে নিয়ে আসা যায়, থাকবেও এখানে দেখেন আমার 2 ভিত্তি লগ 2। এবারে দেখেন ওই যে এ ভিত্তি লগের মান কত? 1। তো বেসটা সমান হয়ে গেলে কি হবে? মানটা 1 হয়ে যাবে। তাহলে এখানে কত? 6 ইন্টু এটা মান কত হবে? এটা মান হয়ে যাবে 1, 6 ইন্টু 1, প্লাস এখানে 3 ইন্টু এটা মান কত হবে? এটা মান 1 হয়ে যাবে, 3 ইন্টু 1। তাহলে 6 আর 1 গুণ করলে 6 হবে, প্লাস 3 এর 1 গুণ করলে 3 হবে, 6 আর 3 যোগ করলে কত হবে? 9 হবে। 9 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের এই যে 9 পেলাম, এটা হচ্ছে রাইট অ্যান্সার। যারা অনেকে 7 লিখেছেন তারা হয়তো ভুল করেছেন। তো ভুলটা কোথায় করেছেন বলে দিই। অনেকে এই যে 2 এর পর 6 লিখছেন না, এখানে 2 এর পর 5 দিয়েছেন, দিয়ে 64 বানাইছেন, যার কারণে ভুলটা হয়েছে। এছাড়া কিন্তু ভুল হইতো না। রাকিবুল হাসান শুভ লিখেছেন, কলেজের জবের জন্য কি মাস্টার্স করা লাগবে? কারণ আমি মাস্টার্স পরীক্ষার পড়া না পড়ে নিবন্ধনে কলেজের প্রিপারেশন নিতে যাচ্ছি, প্লিজ একটু ক্লিয়ার করুন। আপনার কলেজে প্রভাষক হওয়ার জন্য অনার্স পাস চাওয়া হয়ে থাকে, মাস্টার্স পাস কোথাও চায় না। যদি 4 বছরের অনার্স বলা হয়, 4 বছরের, হ্যাঁ, আপনি যদি 4 বছর অনার্স করে থাকেন, আপনি মাস্টার্স না করেও কলেজ প্রভাষক হতে পারবেন, এটা সার্কুলারে দেওয়া থাকে। হ্যাঁ, ওকে, তার মানে আমরা রাইট অ্যান্সারটা কি পেলাম? রাইট অ্যান্সার পেলাম এখানে 9 কিন্তু। হ্যাঁ, তো এই অংশটুকু খেয়াল রাখবেন, মনে রাখবেন 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 এর পাওয়ার 2 কত? 4, 2 এর পাওয়ার 3 হচ্ছে যে 8, 2 এর পাওয়ার 4 হচ্ছে 16, 2 এর পাওয়ার 5 হচ্ছে যে 32, 2 এর পাওয়ার 6 কত? 64। এরকম কিছু কিছু জিনিস মনে রাখবেন, ঠিক আছে? এই অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। চলুন দেখে আসি নেক্সট আরো একটি প্রশ্নে। এটা অ্যান্সারটা ভুল দেওয়া আছে, অ্যান্সারটা কত হবে? 9 হবে এটা। হ্যাঁ, এটা 9। এবার আরেকটি প্রশ্ন দেখে আসি অনুপাত এবং সমানুপাত থেকে। হ্যাঁ, যেটা 16তম নিবন্ধন পরীক্ষা এসেছিল, 16তম নিবন্ধন পরীক্ষা এসেছিল অনুপাত এবং সমানুপাত। এই প্রশ্নটা দেখি সবাই ট্রাই করেন, দেখি কি হবে রাইট অ্যান্সারটা। ক ইস্টু খ 4:7, খ ইস্টু গ 10:7, তাহলে ক ইস্টু খ ইস্টু গ কত হবে? তো খুবই সহজ একটা প্রশ্ন এবং আশা করি এটা সবাই পারবেন। তবে দেখে নেই কারা কারা পারবেন, দ্রুত কমেন্ট করুন সবাই। সার্কুলার কবে হতে পারে? স্যার সার্কুলারটা কবে হতে পারে এইটা শিওর বলা যাচ্ছে না, তবে হ্যাঁ বলে দিই কোন সময়টা হবে। আপনাদের যখন যে 18তম নিবন্ধন পরীক্ষা অনেকেই দিয়েছেন, 18তম নিবন্ধনে যখন রেজাল্ট হবে এবং রেজাল্ট হওয়ার পরে যখন ভাইবার ডেটটা হবে, ঠিক তখন ওই মুহূর্তটাতে আপনাদের 19তম নিবন্ধনে সার্কুলার আসবে। তবে 19তম নিবন্ধনে একটু পরিবর্তন হতে যাচ্ছে। অনেকে বলছে স্যার পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হবে কিনা, লিখিত পরীক্ষা কি থাকবে না? অনেকেই হয়তো ফেসবুকে বলছে থাকছে না নিবন্ধনে লিখিত পরীক্ষা, এরকম অনেকে দিয়েছে, কিন্তু তা নয়। নিবন্ধন পরীক্ষায় সকল কিছু ঠিক থাকবে, শুধুমাত্র নিয়োগের ক্ষেত্রটাতে একটু পরিবর্তন হবে। আমি যদি একটু আপনাদের বলে রাখি পরিবর্তনটা কেমন পরিবর্তন হবে। হ্যাঁ, বলে রাখি, সবাই একটু শুনে। পরিবর্তনটা হচ্ছে এরকম পরিবর্তন যে এখন নিয়োগটা কেমন ভাবে হচ্ছে। আচ্ছা, এটা আমরা শেষে বলছি। হ্যাঁ, আমরা ম্যাথ শেষ করে নিয়ে শেষে বলছি। ওকে, চলুন দেখে আসি। তো ক ইস্টু খ 4:7, খ ইস্টু গ 10:7, তাহলে ক ইস্টু খ ইস্টু গ সমান কত হবে? চলুন এটা আমরা একটা মজার ট্রিক্সের মাধ্যমে শিখে আসি। অনেকে তো অনেকভাবে এটা করেছেন, তো এই অনুপাতের অঙ্কটা আমরা একটা মজার ট্রিক্সের মাধ্যমে করে ফেলি। হ্যাঁ, এই ট্রিক্সটা আমরা মজার ভাবে করে ফেলি। চলুন এমন একটা ট্রিক্স বলে দিচ্ছি এই অনুপাতের অঙ্কগুলোকে। এই অনুপাতের অঙ্কগুলো আপনারা খুব সহজেই এই ট্রিক্সের মাধ্যমে কমপ্লিট করতে পারবেন, তবে কিছু কিছু প্রতিবন্ধকতা থাকবেই, এটা স্বাভাবিক। হ্যাঁ, চলুন দেখে আসি। আমার এখানে কি কি রয়েছে? ক ইস্টু খ, তো আমি লিখছি এখানে ক
এবং খ, এখানে রয়েছে খ ইস্টু গ, মানে গ রয়েছে, ক খ গ তিনটা রয়েছে, তিনটা মান আমি লিখে নিলাম। তো ক এর অনুপাতটা কি কি ছিল? ক এর অনুপাত এখানে 4:7, তো ক এ হচ্ছে 4 এবং খ এ হচ্ছে 7। খ ইস্টু গ 10:7, খ এবং গতে 10:7, খতে হচ্ছে 10 আর গতে হচ্ছে 7, এইটা। এবার দেখেন এই অনুপাতের অংশগুলো থেকে আমি যদি মার্ক করি, তাহলে ক এর নিচে এই ঘরটা আমার শূন্য রয়েছে, মানে শূন্য মানে ফাঁকা রয়েছে, আবার গ এর এই ঘরটা কি রয়েছে? ফাঁকা রয়েছে। এখন আমার এখনকার টার্গেট হচ্ছে এই যে ফাঁকা ঘরগুলো আছে, এই ফাঁকা ঘরগুলো আমরা কি করব? পূরণ করে দেব। হ্যাঁ, তো ফাঁকা ঘরগুলো যদি পূরণ করে দেই, কিভাবে পূরণ করব দেখে আসি, চলুন। হ্যাঁ, প্রথম অংশটুকু, এটার বাম দিকে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি আমরা এখানে লিখে দিব। তাহলে বাম দিকে কত আছে? বাম দিকে আছে 7, এখানে 7 লিখে দিব। এখন এইখানেও বাম দিকে দেখব, এখন স্যার এটা তো বাম দিকে কিছু নাই, বাম দিকে তো কিচ্ছু নাই, তাই না? তো বাম দিকে নাই তো কি হয়েছে? ডান দিকে তো আছে, ডান দিকের সংখ্যাটা এখানে বসিয়ে দিব 10। দেখেন, তবে এই সিস্টেমটার একটা মানে একটা কি বলে এটাকে, প্রতিবন্ধকতা বলি। অবশ্যই লক্ষ্য রাখতে হবে খটা পূরণ থাকতে হবে, খ এর মান ফাঁকা থাকা যাবে না, তাহলে এটা হবে না। ওকে, এবার দেখেন গুণ করে দেন। 4 10 কত হবে? 4 10 40, 7 10 এখানে কত হবে বলেন তো? 7 10 হবে 70, আর এখানে 7 7 হবে 49। তাহলে 40 অনুপাত 70 অনুপাত 49, ক ইস্টু খ, খ ইস্টু গ। তাহলে ক ইস্টু খ ইস্টু গ, 40 অনুপাত 70 অনুপাত কত? 49। 40 অনুপাত 70 অনুপাত 49, এটাই কিন্তু রাইট অ্যান্সার। আমরা অনেকেই এটাকে দ সিস্টেম করতাম, যেটা অনেকেই বলেন স্যার দ নিয়মটা। হ্যাঁ, এই যে দ নিয়ম যেটা, তো দ নিয়মটাতে অনেকেই মানে মানে একটু ভুল হয়ে যায় যে আসলে কি গুণ করতে হবে। তো এই নিয়মটা করলে কিন্তু আপনি অনায়াসেই এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবেন। ওকে, তো আপনারা রাইট অ্যান্সারটা পেয়ে গেলাম কত? 40:10:49, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবং আপনারা অনেকেই দেখেছেন, হ্যাঁ, রুহেলা তালুকদার স্যার আমি এভাবে করেছি। হ্যাঁ, এভাবে করতে পারেন, কোনো সমস্যা। দ নিয়মটা সহজ, যার যেটা ভালো লাগে ভাই, নিয়ম যেটাই হোক না কেন, আপনার অ্যান্সারটা রাইট হলেই কিন্তু ওকে। আমাদের সঠিক অ্যান্সারটা বের করতে হবে, তাই না? এটা হচ্ছে মেইন কাজ। নেক্সট প্রশ্ন চলুন দেখে আসি। এইখানে যে ব্যাপারটা রয়েছে, আরেকটা প্রশ্ন, 21,952, 21,952 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? একটু দেখেন। হ্যাঁ, কি বলেছে? 21,952 এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে আপনাকে। হ্যাঁ, আচ্ছা আমি এটা বলে দিলাম। একজনের কমেন্ট যেটা করেছিলেন, অনেকেই রাইট অ্যান্সার দিয়েছেন, এটা মনে হয় আগে প্র্যাকটিস করেছেন আপনারা, এই জন্য রাইট অ্যান্সার দিয়ে দিয়েছেন খুব সঙ্গে সঙ্গে, দেখার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আচ্ছা, 19তম টিচার নিবন্ধনে কি অ্যাপ্লাই শুরু হয়েছে? সার্কুলারই তো হয় না, অ্যাপ্লাই করবেন কিভাবে? চলুন আমরা একটা মজার টেকনিক দেখি যে আসলে কিভাবে এই যে পূর্ণবর্গ সংখ্যাটা বের করা যায়। হ্যাঁ, চলুন দেখে আসি। পূর্ণবর্গ সংখ্যা বের করার শুরুতেই প্রথম যে কাজটা করতে হবে, এই সংখ্যাটা আমরা লিখে রাখি 21,952। এটাকে আমরা ভাজক সংখ্যা যেভাবে বের করি সেই একই রকম ভাবে আমরা এটা বের করে নিব। হ্যাঁ, তাহলে এটাকে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত হবে দেখেন তো? 10 × 20, 1 9 19 থাকে, 9 × 18, 1 5 15 থাকে, তো 7 × 14 আর 1 2 6 × 12। এবার আবার 2 দিয়ে ভাগ করি, এখানে হবে 5 × 10, 4 × 8, 1 7 17, 8 × 16, 8 × 16। এরপরে আবার এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে হবে কত? 2 × 4, 1 4, 7 × 14, 4 × 8, 4 × 8। এবার আবার 2 দিয়ে ভাগ করি, 2 1 কে 2, 3 × 6, 1 4, 7 × 14, 4, 2 × 4। আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 × 12, 13, 1 7 17 থাকে, 8 × 16, 1 2, 6 × 12। এরপরে এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 × 6, 4 × 8, 3 × 6। এবার এটা তো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যাকে তো আর 2 দিয়ে ভাগ করা যাবে না, তাই না? তাহলে বিজোড় সংখ্যাকে কি দিয়ে ভাগ করা যাবে? এখানে 3 দ্বারা চেষ্টা করি, 3 দ্বারা ভাগ করা যায় কিনা। তো এখানে দেখেন যোগ করেন তো, 3 আর 4 7, 7 আর 3 10, যোগ করলে 10 হয়। এখন 10কে তো 3 দ্বারা ভাগ করা যায় বলেন? 10কে 3 দ্বারা ভাগ করা যায় না, সুতরাং এটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে না। তো এরপরে 5 দিয়ে ভাগ করা যাবে? 5 দিয়ে সে সকল সংখ্যাকেই ভাগ করা যায় যে সংখ্যা শেষে 5 বা 0 থাকে, তো 5 দিয়ে ভাগ করা যাবে না। এটাকে 7 দিয়ে ভাগ করা যাবে। 7 দিয়ে ভাগ করে গেলে কি হবে? 4 7 28 থাকে, 6 3 63, 7 9 63, 49 থাকলো। এবার এটাকে আবার 7 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 7 7 49। এই যে সংখ্যাগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে যে আপনার মৌলিক সংখ্যা পেয়ে গেছি এখানে।
তো এখন দেখেন 2 কয়টা রয়েছে, 1 2 3 4 5 6টা 2 রয়েছে, তার মানে 2 এর পাওয়ার এখানে কত 6, আর 7 আছে কয়টা 3টা, 1 2 3, তাহলে এখানে পাচ্ছি 7 এর পাওয়ার আমরা 3। এই কাজটা করতে হয় আমাকে যখন আপনাকে ভাজক সংখ্যা নির্ণয় করতে বলে, ওইখানেও কিন্তু এই কাজটা করতে হয়। এখন কাজটা ডিফারেন্ট হচ্ছে, পাওয়ারের দিকে খেয়াল রাখতে হবে। আমার এখানে কি দরকার, কি চেয়েছে প্রশ্নটা একবার পড়ি। প্রশ্নটা বলেছে পূর্ণবর্গ হতে হবে। পূর্ণবর্গ কি করলে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তো ভাগ করার কথা বলছে। এখন দেখেন পূর্ণবর্গ সংখ্যা হওয়ার শর্তটা হচ্ছে এই যে পাওয়ার আছে না, পাওয়ার সবসময় জোড় সংখ্যা হতে হবে। পাওয়ার যদি জোড় সংখ্যা না হয় তাহলে পূর্ণবর্গ হবে না। তাহলে এখানে পাওয়ার জোড় আছে, 2 এর পাওয়ার 6 আছে, তার মানে এটা পূর্ণবর্গই আছে। কিন্তু এখানে 7 এর পাওয়ার কত, এখানে 7 এর পাওয়ার আছে 3, তাহলে এটা তো পূর্ণবর্গ হইল না। তো ওটাকে ভাগ করতে হবে, পাওয়ারটাকে জোড় বানাতে হবে। সিম্পল কথা মনে রাখবো, এটা যার পাওয়ার বিজোড় থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে বলেন তো কার পাওয়ার বিজোড়, 7 এর পাওয়ার বিজোড়, সুতরাং 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে কত হবে, 2 এর পাওয়ার 6 ইন্টু 7 এর পাওয়ার একটা কমে যাবে, 2 হয়ে যাবে। তার মানে 7 দিয়ে ভাগ করলে আমরা পূর্ণবর্গ পেয়ে যাব। রাইট অ্যান্সারটা কত হবে, রাইট অ্যান্সারটা হয়ে যাবে 7। আবার কোশ্চিনটা যদি একটু ঘুরিয়ে বলতো, কেমন দেখেন, যদি এমন বলতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ না বলে যদি বলতো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমরা এখানে 7 দিয়েই গুণ করতাম। আর 7 দিয়ে গুণ করব কেন, কারণ 7 এর পাওয়ার বিজোড় আছে। তো যার পাওয়ার জোড় বা যার পাওয়ার বিজোড় থাকবে সেই সংখ্যা দিয়ে আপনাকে গুণ করতে হবে, অথবা সেই সংখ্যা দিয়ে আপনাকে ভাগ করতে বলবে। যে মানে যদি আপনাকে ভাগ করার কথা বলে আপনি ওই সংখ্যা দিয়ে ভাগ করবেন, আর যদি গুণ করার কথা বলে তাহলে আপনি ওই সংখ্যা দিয়েই গুণ করবেন, ব্যাস। তাহলে এখানে গুণ করার কথা বললো, রাইট অ্যান্সারটা কত 7ই হইতো। যেখানে ভাগ করার কথা বলছে রাইট অ্যান্সারটা 7ই হবে। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার হয়েছেন কিনা আপনারা কনসেপ্টটা, এটাই তোমাকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। এনটিআরসিতে আবেদনের বয়স সীমা কত, 30 না 35? এনটিআরসি আবেদনের বয়স সীমা হচ্ছে 35 বছর বয়স। আচ্ছা, একজন লিখেছেন সময় তো অনেক লাগবে, আলামিন ইসলাম লিখেছেন। ভাই স্বাভাবিকভাবে সময় তো লাগবে, আপনি তো আর একদমই ওই চোখের পলকে একটা ম্যাথ এখানে করতে পারবেন না। কোনো কোনো ম্যাথ অনেক কম সময় হবে, কোনো কোনো ম্যাথ একটু সময় লাগবে, তো একটু সময় দিতে হবে তো। এটা তো স্বাভাবিক, তাই না? ওকে, একটু দেখে নেবেন আর কি। হ্যাঁ, চলুন নেক্সট ম্যাথ দেখে ফেলি আমরা এই অংশটুকু থেকে। এটা একটা গেল, নেক্সট আরো একটি ম্যাথ দেখেন। এই যে এটা একটা ম্যাথ দেখেন, এই ম্যাথটা অনেকেই দেখে একটু ঘাবড়ে যাবেন, কেমন একটা ম্যাথ দেখেন। দেখি রাইট অ্যান্সারটা করেন, যারা হয়তো বা পরীক্ষা দিয়েছেন, যারা পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষা থেকেই কিন্তু আপনারা হচ্ছে যে অনেকে করেছেন, যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন তো তারা এটা করেছেন। বিশেষ করে আমরা যারা ক্লাস করেছেন বিদ্যাবাড়িতে, তারা এই ম্যাথটা আমি করিয়েছি। তো চলুন দেখে আসি আপনারা কারা রাইট অ্যান্সার দিতে পারেন। আনন্দ চক্রবর্তী লিখেছেন, আমি 3 বছরের ডিগ্রি করে ব্যবসা বিভাগ থেকে 2 বছরের মাস্টার্স করেছি ম্যানেজমেন্টের ওপর। আমি কি স্কুল এবং প্রভাষক 2টা নিবন্ধনে আবেদন করতে পারবো কিনা? আচ্ছা, আপনি পারবেন এটা ভাই, সমস্যা নাই। 19তম যখন সার্কুলার হবে, সার্কুলারের যে ক্রাইটেরিয়া থাকবে, চাহিদা থাকবে, আসলে চাহিদাটা কীভাবে চেয়েছে ওইটা দেখে আপনি অবশ্যই করতে পারবেন, আশা করা যায়। হ্যাঁ, ঠিক আছে। ওকে, চলুন দেখে আসি রাইট অ্যান্সারটা করবেন। কি হবে রাইট অ্যান্সার? সবাই দ্রুত কমেন্ট করুন, দেখি কি হবে রাইট অ্যান্সারটা। √2 ডিভাইড বাই হচ্ছে √6 প্লাস 2 ইকুয়াল কত হবে? তো এটা আমরা যদি সমাধান করতে চাই, প্রথম অংশটুকু দেখেন, আমরা অপশনের দিকে তাকাই, অপশনগুলো কেমন আছে, অপশনগুলো দেখে নিলাম কেমন কেমন আছে, কেমন কেমন লাগছে দেখে, তাই না? তো যাই যেমনই লাগুক না কেন, আমরা তো এটাকে ভাঙতে হবে, এটাকে আমরা ভাঙার চেষ্টা করি। তো ওপরে লবে আছে √2 আর নিচে √6 প্লাস 2। তো এই √6কে ভাঙলে আমরা কি পাই বলেন তো? √6 ভাঙলে আমরা পাবো √3 ইন্টু হচ্ছে √2, √6 হয়ে গেল। কিন্তু আবার এই পাশে আছে +2, এই +2কেও যদি আমরা ভাঙি তাহলে কি পাবো বলেন তো? √2 ইন্টু √2, এটা কিন্তু পাওয়া যায়। এখন উপরে √2 থাকবে, এটার কোনো কাজ নাই, নিচের কাছে দেখেন। এবার আমরা √2 কিন্তু কমন নিতে পারি, √2 কমন নিলে থাকবে কি বলেন তো? √3 প্লাস √2। এবার দেখেন এই যে √2, এই √2 কি হবে? কাটাকাটি হবে, থাকবে কি? থাকবে আমার 1 ডিভাইড বাই √3 প্লাস √2, 1 ডিভাইড বাই √3 প্লাস √2। আর এটা যখন আমরা পেয়ে গেলাম, এটা থেকে ডিরেক্টলি আমরা অ্যান্সার পেতে পারি। তবে ডিরেক্টলি আমরা না লিখে কিভাবে অ্যান্সারটা পাচ্ছি এটা দেখাবো। হ্যাঁ, তো এটা একটু ভেঙে ভেঙে করছে, আমি সময় লাগবে হয়তো বা, বাট আপনারা চাইলে এই লাইনের পরে অ্যান্সারটা
মানে পেয়ে যাবেন, এটাই আমি বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন, যখনই আপনার এরকম থাকবে আকারটা, এই যে হর, তো এটা এই হরের যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে গুণ করবে। তাহলে কি হবে, √3 মাইনাস √2, আর এখানে হবে কি √3 প্লাস √2 ইন্টু হচ্ছে যে √3 মাইনাস √2। দেখেন এই অংশটুকু কিন্তু আমরা অতিরিক্ত নিয়েছি, √3 মাইনাস √2, এটা কিন্তু কাটাকাটি হবে, যা ছিল তাই থাকবে। এবার দেখেন ওপরে যা আছে তাই, √3 মাইনাস √2। এখানে দেখেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ফর্মুলাটা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার করলে হবে 3, বি স্কোয়ার করলে হবে 2। তাহলে 3 মাইনাস 2 মানে 1, নিচে 1 লেখার দরকার আছে, দরকার কিন্তু নাই, √3 মাইনাস √2, আমরা কিন্তু এটা পেয়ে যাই। আর এই জিনিসটাই আমি চেয়েছিলাম এটার পর এটা লেখার, অর্থাৎ 1/√3 প্লাস √2 মানে হচ্ছে যে √3 মাইনাস √2, এটা কিন্তু রাইট অ্যান্সার। √3 মাইনাস √2, এটা গ নাম্বারটা যে রাইট অ্যান্সার। এটা চাইলে ডিরেক্টলি লেখা যায়, বাট কিভাবে লেখা যায় সেটাই আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখালাম। এখন এটা তো পরীক্ষার হলে গিয়ে ভেঙে ভেঙে আপনার করার দরকার নাই। পরীক্ষার হলে গিয়ে এরকম মান যখন পাবেন ডিরেক্টলি বিপরীত চিহ্ন, মনে রাখবেন এরকম যখনই মান পাচ্ছেন তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা দিয়ে গুণ করবেন। অর্থাৎ 1/√3 প্লাস √2 আছে, আপনি লিখে দিবেন কি √3 মাইনাস √2। যদি এরকম থাকতো 1/√5 মাইনাস √2 এরকম থাকতো, এটা সমান কি পাবেন, এখানে পাবেন √5 প্লাস √2। কনসেপ্টটা হচ্ছে যে এই যে অংশগুলো √5 প্লাস মাইনাস √2 থাকবে, বা এটা না, নর্মালি যদি এরকম থাকে √5 মাইনাস 2, তাহলে এখানে যদি এরকম কি পাবেন, এখানে √5 প্লাস 2। এই যে কনসেপ্টটা এরকম আর কি। হ্যাঁ, যা পাবেন তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করলেই হয়ে যাবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যাটা হবে রাইট অ্যান্সার। সার্কুলার কবে হতে পারে, একদম লিখেছেন। সার্কুলারটা যে বলেই দিলাম, সার্কুলারটা হবে আপনাদের যখন হচ্ছে যে 18তম নিবন্ধন রেজাল্ট হবে এবং ভাইবার ডেট হবে, ঠিক ওই মুহূর্তটাতে সার্কুলার হবে। এখন ওয়েট করা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনে যে লিখিত পরীক্ষা হয়েছে, এই লিখিত পরীক্ষার হচ্ছে রেজাল্টের জন্য আর কি। ওকে, চলুন আমরা আরো একটা ম্যাথ দেখি। ত্রিকোণমিতি হচ্ছে মেজর ইম্পর্টেন্ট একটা পার্ট। ত্রিকোণমিতি হচ্ছে নিবন্ধন পরীক্ষার একটা মেজর ইম্পর্টেন্ট পার্ট। এই ইম্পর্টেন্ট পার্টটা অবশ্যই সবাইকে করতে হবে, বিশেষ করে যারা প্রভাষক নিবন্ধন পরীক্ষা দেন তাদের জন্য। আচ্ছা, সামিয়া আক্তার ববিতা লিখেছেন, আমার বয়স এখন 34 বছর 4 মাস, আমি কি 19তম নিবন্ধনে পরীক্ষা দিতে পারবো স্যার বলেন, টেনশনে আছি, কি হবে জানি না। এটা ডিরেক্টলি ভাবে বলাটা খুবই টাফ একটা ব্যাপার, কঠিন একটা ব্যাপার, কারণ আপনার বয়স আছে বাকি 8 মাস। এখন যদি এই 8 মাসের মধ্যে সার্কুলার হয়, আশা করি সার্কুলার হয়ে যাবে, যদিও না হয় তাহলে তো পারবেন না। স্যার আমার বয়স 33 বছর 2 মাস, আমার 19তম নিবন্ধন পরীক্ষা চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু, অবশ্যই পারবেন, তারপর অনেক বয়স আছে, এখনো 1.5 বছরের বেশি সময় আছে, তো এটা পারবেন আপনি। স্যার বোর্ডে মাঝে মাঝে ঘোলা দেখায়, আকলিমা আক্তার আখি লিখেছেন। আচ্ছা, বোর্ডে মাঝে মাঝে ঘোলা দেখালে এটা সম্ভবত ইন্টারনেট জনিত কোনো সমস্যা হতে পারে। চলুন এটা একটু দেখেন তো, সবাই ট্রাই করেন তো কি হবে রাইট অ্যান্সারটা, এটা একটু দেখেন যে রাইট অ্যান্সারটা কি হবে। কি বলেছে এই অংশটুকু দেখেন, 2 sin স্কোয়ার কিউ প্লাস 3 sin স্কোয়ার কিউ মাইনাস 3 হলে কিউ এর মান কত, এখানে কিউ বা থিটা, এখানে কিউ ধরেন একটা। হ্যাঁ, তাহলে কিউ এর মান কত হবে, সবাই দেখেন তো, ট্রাই করেন সবাই, কি হবে রাইট অ্যান্সার দেখেন তো, কি হবে রাইট অ্যান্সার, দ্রুত অ্যান্সার করা ট্রাই করেন। ডি লিখেছেন রাজীব হাসান ভাই। আচ্ছা, মুবাশিরা ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, অনেক দেরি হইয়া গেল। হ্যাঁ, দেরি হয়ে গেছে, এবারে এটা অ্যান্সার করেন, কি হবে রাইট অ্যান্সার, দ্রুত সবাই রাইট অ্যান্সার করেন, দেখি কারা কারা পারবেন। আর ত্রিকোণমিতি অনেকেই ভয় করে, অলরেডি কে যেন কমেন্ট করেছেন, নামটা মনে নাই, আই হেট ত্রিকোণমিতি লিখেছেন। হ্যাঁ, বাট ত্রিকোণমিতি হেট না, বাট সাদোলা দোলা লিখেছেন আর কি। তো আসলে এখানে হেট করা কিছু নয়, ত্রিকোণমিতি অনেক মজার একটা চ্যাপ্টার। আপনারা হয়তো 9-10-এ ভয় পেয়েছেন, যার কারণেই এটা হচ্ছে যে ভয়ের একটা বিষয় হয়েছে, বাট 9-10টা হচ্ছে ত্রিকোণমিতির বেসিক যে টার্ম, বেসিক যে ব্যাপারগুলো রয়েছে ওইখানে রয়েছে কিন্তু। হ্যাঁ, তো চলুন আমরা দেখে আসি কি হবে রাইট অ্যান্সার। আমরা কিউ ধরে করি, হ্যাঁ এখানে কিউ ধরে নিই, তাহলে সাইন স্কোয়ার কিউ, এখানে কজ স্কোয়ার, সরি কিউ না থিটা ধরে করি আর কি। হ্যাঁ, থিটা কিউ আছে তো থিটা ধরে নিই, তাহলে এই অংশটুকু থেকে হবে আমাদের কি সাইন স্কোয়ার থিটা, এখানে হবে 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 হলে থিটা এর মান কত। তো এই অংশটুকু থেকে দেখেন
এখানে cos থিটা, এখানে কিন্তু পাওয়ার কোনো কিছু নাই, cos একদম সিম্পল ভাবে আছে, cos স্কয়ার থিটা নাই, cos কিউব থিটা কিন্তু নাই, বাট এখানে কি আছে বলেন তো, sin স্কয়ার থিটা রয়েছে। ত্রিকোণমিতির একদম মেজর ফর্মুলা, মানে প্রথম ফর্মুলা, মানে ত্রিকোণমিতি শিখতে গেলে সর্বপ্রথমে যেটা আপনাকে শিখতে হবে সেই সূত্রটা হচ্ছে এমন যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে ত্রিকোণমিতির একদম ফার্স্ট ফর্মুলা। যখন কেউ 9-এ মাত্র উঠেছেন, ওঠার পরে ত্রিকোণমিতি শুরু করেছেন, তখনই কিন্তু আপনার এই সূত্রটা প্রথমেই পড়তে হয়েছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। যদি তাই হয় তাহলে বলেন তো এইখান থেকে আরেকটা ফর্মুলা পাওয়া যায়, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা সমান সমান, sin স্কয়ার থিটা সমান সমান পাওয়া যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটাটাকে ওই পাশে পার করে দিলেই হয়ে যাবে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, তাহলে চলুন এই মানটা এখানে বসিয়ে দিই। তাহলে কি হবে, এখানে এখানে হবে 2 sin স্কয়ার থিটা, এর মানের পরিবর্তনে কি হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। ব্যাস, কাজ শেষ। এবারে 2 দ্বারা গুণ করে দেন। 2 দ্বারা গুণ করলে কি হবে, 2 দ্বারা গুণ করলে এখানে 2, এখানে হবে কি 2 বা 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এবার এখানে -2 cos স্কয়ার থিটা, এখানে প্লাস 3 cos থিটা, এখানে -3 আর এখানে +2 যোগ বিয়োগ করলে কত হবে -1 ইকুয়াল হবে 0। এবারে মাইনাস দ্বারা গুণ করলে কি পাবো আমরা, মাইনাস দ্বারা গুণ করলে এরকম পাবো যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখন এই জিনিসটা অনেকের কাছেই বোধগম্য হয় না, অনেকের কাছে কি হয় বুঝছেন, অনেকের কাছে কি হয়, অনেকের কাছে এটা দেখা যাচ্ছে যে কঠিন লাগে। বাট আপনি কিন্তু মিডল টার্ম কিন্তু করতে পারেন। অনেকে আছেন যে মিডল টার্ম করতে কিন্তু পছন্দ করেন। দেখেন, যদি আপনার কাছে এরকম থাকতো যে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0, তাহলে বলেন তো এই অংশটুকু থেকে আপনি এখানে কি x এর মান বের করতে পারতেন না মিডল টার্ম করে? এইটা যদি মিডল টার্ম করে করা যায়, তাহলে বলেন তো এইটা মিডল টার্ম কেন করা যাবে না? এটাও কিন্তু সেম বিষয়, শুধু x এর পরিবর্তে কি আছে, cos থিটা আছে, cos থিটা। তাহলে এটা মিডল টার্ম করলে কি পাবো, চলেন দেখে আসি। 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এটাকে মিডল টার্ম করলে কি পাইতেন আপনি দেখেন, 2x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 1 ইকুয়াল 0, এটা পাইতেন। তো এই জিনিসটাই x এর পরিবর্তে শুধু cos থিটা। এবার cos থিটা কমন নিলে কি হবে, cos থিটা যদি কমন নিই তাহলে পাবো কি আমরা, বলেন তো 2 cos থিটা কমন নিতে পারি আমরা, হ্যাঁ। তাহলে এখানে পাবো কি cos থিটা মাইনাস 1, এখানে -1 কমন নিলে পাবো কি cos থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। এবার cos থিটা মাইনাস 1 কমন নিতে পারি আমরা, cos থিটা মাইনাস 1 আর এটা হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে যে 0। ব্যাস, এই হচ্ছে মোটামুটি ভাবে এই প্যাটার্নটা। আমরা উপরে একটু করি, হ্যাঁ, আমি একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু আদতে এত বড় করতে হয় না, বুঝছেন, আদতে এত বড় করতে হয় না, আমি জাস্ট ভেঙে ভেঙে করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এখন দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রতিটি রাশি আলাদা আলাদা ভাবে কি হয়, 0 হয়। তাহলে cos থিটা মাইনাস 1 সমান 0 হবে, এখানে লিখি যে cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আবার কি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল কত, 0। ব্যাস, তাহলে এখানে পাবো কি দেখেন, এখানে পাবো cos থিটা ইকুয়াল হচ্ছে 1, এবং এখানে পাবো কি, এখানে পাবো cos থিটা ইকুয়াল 1/2। এখন cos এর মানগুলো জানা হয়, আমরা মুখস্থ করেছিলাম, মনে আছে, sin 0 ডিগ্রি মান 0, sin 3 ডিগ্রি মান হাফ, sin 45 ডিগ্রি মান 1/√2, sin 60 ডিগ্রি মান √3/2, এরকম ভাবে cos 0 ডিগ্রি মান 1, cos 3 ডিগ্রি মান √3/2, এরকম, হ্যাঁ। তো cos কত ডিগ্রি মান 1, cos 30 ডিগ্রি মান 1। তাহলে এখানে আমরা পাই এরকম যে cos থিটা সমান সমান cos 0 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান কত হবে, 0 ডিগ্রি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, থিটার মান 0 ডিগ্রি। আবার cos থিটা সমান সমান হাফ, cos থিটা সমান সমান হাফ হলে cos কত ডিগ্রি মান হাফ হয়, cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে cos 60 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান কত হবে, এখানে থিটা সমান সমান হবে 60 ডিগ্রি। তো দেখেন আমার অ্যান্সার কিন্তু দুইটা হয়, কি কি, একটা হচ্ছে যে 0 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি, দুটাই কিন্তু অ্যান্সার হয়। এর থিটা মান হচ্ছে 0 ডিগ্রি একটা, থিটা মান 60 ডিগ্রি একটা, দেখেন থিটা মান 60 ডিগ্রি একটা, থিটা মান 0 ডিগ্রি একটা, দুটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়। ওকে,
তাহলে এই অংশটুকুতে দেখেন আমার অঙ্কটা অনেক বড় আছে, তো বড় দেখে অনেকে ভয় করতে পারেন, কিন্তু আসলে এত ভয় পাওয়ার দরকার নাই। আমি শর্ট করে দিচ্ছি, কিন্তু আমি জাস্ট অঙ্কটার নিয়ম দেখালাম যে যেভাবে করতে হয়, এটা হচ্ছে মূল নিয়ম অঙ্কটা করার। হ্যাঁ, রোকসানা মনিয়া লিখেছেন স্যার এইগুলো এক্সামে করতে গেলে হার্ড অ্যাটাক করতে হবে, তাই না? হার্ড অ্যাটাক করতে হবে না, দেখেন এটা খুব শর্টে, এটা শর্টকাটে করা যায়। হ্যাঁ, আমি শর্টকাটটা দেখাচ্ছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, তো এই অংশটুকু থেকে দেখেন আমরা দুইটা কিন্তু রাইট অ্যান্সার পাইছি, 60 আর কি 0 ডিগ্রি। তো ফ্যাক্টটা হচ্ছে যে দুইটাই রাইট অ্যান্সার যখন হচ্ছে, তাহলে আমরা পরীক্ষার হলে যদি এরকম দেখি যে স্যার দুইটাই হচ্ছে, তাহলে কোনটা অ্যান্সার করব? তো মূলত যখনই কোনো প্রশ্নের অ্যান্সার একাধিক অ্যান্সার থাকবে, আমরা ওটা দাগাবো না। আপনি এখানে 60 ডিগ্রিও রাইট অ্যান্সার হবে, 0 ডিগ্রিও রাইট অ্যান্সার হবে, কিন্তু আপনার তো ওএমআর শিটে থাকবে, ওএমআর শিটে দুইটা থাকবে না, যে কোনো একটা থাকবে। এখন উত্তর প্রশ্নকর্তা কোন উত্তরটা চেয়েছে এটা কিন্তু আমি বুঝবো না, আপনি বুঝবেন না, এটা কেউ বুঝতে পারবে না। তিনি যেটা চেয়েছেন ওএমআর সেটাই দাগানো থাকবে। এই জন্য সেফ জোনটা হচ্ছে এইগুলো অ্যান্সার না করা, স্কিপ করা, এগুলো স্কিপ করে যাবেন। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা হলে স্কিপ করে যাবেন, এরকম থাকতেই পারে একটাগুলো। হ্যাঁ স্যার দুইটা অ্যান্সার আসলে কি দুইটাই দাগাবো? না, এটা কখনোই করবেন না, দুটো দাগাবেন না। হ্যাঁ, দুটো দাগালে ওই প্রশ্ন বাতিল হয়ে যাবে। ওকে, এটা তো দেখাইলাম। এবার আসেন এটা শর্টকাটে কিভাবে করতে পারি আমরা। এইগুলো থেকে যে থিটা, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এখানে হচ্ছে কস থিটা। আপনি এখানে মানগুলো বসিয়ে দেন, এই 60 ডিগ্রি মানটা এখানে বসিয়ে দেন অপশন থেকে। হ্যাঁ, তাহলে কি হবে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা মানে সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ মাইনাস 3। এখানে 2 ইন্টু 3/4 প্লাস এখানে 3/2 মাইনাস 3। এখন দেখেন এই অংশটুকু থেকে আপনি লসাগু করবেন 4 হবে, 4 না, এখানে লসাগু 2 হবে, কাটাকাটি করলে কত হবে? 2, 2 দ্বিগুণ কাটলে 2 হবে, তাহলে 3/2 প্লাস 3/2 মাইনাস 3। এখন ব্যাপারটা একটু খেয়াল করেন। হ্যাঁ, তাহলে কিভাবে আমরা নিচ্ছি? হ্যাঁ, এই অংশটুকু থেকে দেখেন আমরা কি পেতে পারি এই অংশটুকু থেকে। হ্যাঁ, তাহলে দেখেন 3/2 তাহলে কি হবে বলেন তো? দুইটা 3/2 দুটা মানে হাফ হাফ যোগ করলে 1 হয়, তাহলে 3/2 যোগ করলে কত হবে? 3 হবে। 3 মাইনাস 3 কত হবে? 0। দেখেন এটা কিন্তু আমরা 0 পেয়েছি, মানে 60 ডিগ্রি আমার রাইট অ্যান্সার, এটা আমরা পাচ্ছি, যেহেতু 0 ডিগ্রিও রাইট অ্যান্সার হচ্ছে। হ্যাঁ, তো 0 ডিগ্রি বসালেও আপনি এখানে করতে পারবেন। দেখেন তাহলে কি হবে, এখানে 2 ইন্টু সাইন 0 ডিগ্রি মান 0, পুরোটাই 0, প্লাস 3 ইন্টু কস 0 ডিগ্রি মান হচ্ছে 1 মাইনাস হচ্ছে 3। 2 ইন্টু 0 মানে 0, এখানে হচ্ছে 3, এখানে মাইনাস 3, তো 3 মাইনাস 3 মানে এটাও 0, তার মানে এটাও ইকুয়াল 0 পাইছি, মানে ক রাইট অ্যান্সার, খ রাইট অ্যান্সার, দুটাই রাইট অ্যান্সার। ওকে, তাহলে অপশন থেকে করলে দেখা যাচ্ছে অনায়াসে আপনি এটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যেহেতু দুইটা রাইট অ্যান্সার আছে, এই জন্য কনফিউশনটা এখানে তৈরি হয়েছে, বুঝছেন? দুইটা রাইট অ্যান্সার থাকলে কখনোই ওই প্রশ্ন আপনি দাগাবেন না। ওকে, আচ্ছা একটু আপনাদের কমেন্ট সেকশনটা চেক করে আসি। আকলিমা লিখেছেন স্যার 30 বছর 3 মাস বয়স, যদি বয়স বাড়ানো হয় তাহলে কি সামনে প্রাইমারি আবেদন কি করা যাবে? বয়স যদি বাড়ায় তাহলে অবশ্যই পারবেন, এটা তো সিম্পল ব্যাপার, তাই না? আচ্ছা, আমরা একটু খেয়াল করি এই অংশটুকু থেকে। আপনারা কি জানেন আপনাদের যে নেক্সট যে নিয়োগ পরীক্ষাগুলো হবে, এই নিয়োগ পরীক্ষাগুলোতে কিন্তু একটা ফেয়ার নিয়োগ পেতে যাচ্ছেন, কোনো রকম ঝামেলা থাকছে না। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাই, কমেন্ট পড়তে চাই। সামিয়া আক্তার ববিতা লিখেছেন আমি বিদ্যাবাড়ি 18তম নিবন্ধন লিখিত ব্যাচে স্কুল ও কলেজ পর্যায়ে ভূগোল ও পরিবেশ বিষয় থেকে পরীক্ষা দিয়েছি। যদি 19তম সার্কুলার 35 বছরের মধ্যে হয় আর পরীক্ষার সময় 35 পার হয়, তাহলে আমি পরীক্ষা দিতে পারবো? অবশ্যই পারবেন, কোনো সমস্যা নাই, অবশ্যই পারবেন। কেননা নতুন প্রজ্ঞাপন হচ্ছে, এই প্রজ্ঞাপন অনুযায়ী আপনি আবেদন করলে পারে ভাইবা আপনি দিতে পারবেন। হ্যাঁ, পরীক্ষার উত্তীর্ণ হয়ে ভাইবা দিতে পারবেন, এবং সরাসরি ভাইবা হওয়ার পর যে গণবিজ্ঞপ্তি হয়, এই গণবিজ্ঞপ্তি আর থাকছে না। গণবিজ্ঞপ্তি না থেকে সরাসরি কিন্তু আপনার হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া হতে যাচ্ছে। এটা নিবন্ধন যারা পরীক্ষা দিবেন, নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য একটা বিশাল একটা সুখবর। কেননা বর্তমান যে নিয়োগ পরীক্ষাগুলো হয়, একটু খেয়াল করি আমরা সবাই, বর্তমান নিয়োগ পরীক্ষা কি কি হয়? প্রথমে আপনার হচ্ছে যে প্রিলি পরীক্ষা হয়, ফার্স্ট অফ অল আপনার প্রিলি পরীক্ষা হয়, এরপরে আপনার কি হয়, এরপরে আপনার লিখিত পরীক্ষা হয়, তারপরে হয় ভাইবা। এইটা সবগুলো পাস করার পরে আপনাকে একটা সনদ দেওয়া হয়, আপনার চাকরির নিশ্চয়তা দেওয়া হয় না, জাস্ট কি দেওয়া হয়, একটা সনদ দেওয়া হয়। ব্যাস, সনদ আপনাকে দেওয়া হলো। এরপর এই সনদটা নিয়ে পরবর্তীতে একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। এই গণবিজ্ঞপ্তির বিপরীতে যতগুলো পদে পোস্ট ফাঁকা থাকে, যতগুলো পদে
ফাঁকা থাকে, ঠিক ততগুলা পদের ওপর ডিপেন্ড করে কিন্তু আপনার নিয়োগ প্রক্রিয়াটা করা হয়ে থাকে। কিন্তু মানে যে প্রজ্ঞাপনটা এনটিআরসি কর্তৃপক্ষ নিতে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে যারা ভাইবা দিবে, এই যে এখানে যারা ভাইবা পরীক্ষা দিবে, অর্থাৎ প্রিলি, লিখিত, ভাইবা সব কিছু কমপ্লিট করে এসে তারা ভাইবা পরীক্ষা দিবে এবং ভাইবাই পাশ করার সঙ্গে সঙ্গেই তারা সরাসরি নিয়োগপ্রাপ্ত হবে, সরাসরি নিয়োগ হবে। অর্থাৎ থাকছে না গণবিজ্ঞপ্তি। এই গণবিজ্ঞপ্তিটা আগামী 19তম নিবন্ধন থেকে এটা আপনাদের থাকছে না, ডিরেক্টলি আপনার ভাইবার পরপরই পেতে পারবেন নিয়োগ। অর্থাৎ ভাইবাই পাস করার পরে আপনাকে কিন্তু আর বসে থাকতে হবে না, আপনাকে ওয়েট করতে হবে না গণবিজ্ঞপ্তির জন্য। ভাইবাই পাস করলে আপনি এই অংশটুকু থেকে সরাসরি কিন্তু চাকরি পরীক্ষার জন্য নিয়োগ, মানে ভাইবা পাস করছেন মানে অন্যান্য চাকরিতে যেটা হয়ে থাকে, এই যে মনে করেন বিভিন্ন চাকরি পরীক্ষাতে 11 থেকে 20তম গেট বলেন, প্রাইমারি বলেন, রেলওয়ে বলেন, যত চাকরি পরীক্ষা আছে কি হয়, আপনি ভাইবা দিয়েছেন মানে পরীক্ষা দিয়ে তো ভাইবা দিতে হয়, ভাইবা তো সরাসরি হয় না যে শুধু ভাইবা, তা তো হয় না, আপনাকে পরীক্ষা দিয়ে ভাইবা ফেস করতে হয়। ভাইবাতে আপনি উত্তীর্ণ হলেই কিন্তু আপনার চাকরি নিশ্চিত। ঠিক তেমনি নিবন্ধনে ভাইবাই উত্তীর্ণ হলেই কিন্তু চাকরি নিশ্চিত নয়, পরে আবার কি আসে, গণবিজ্ঞপ্তি আসে এবং এই গণবিজ্ঞপ্তির পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে আপনার যদি যে কোনো একটা সাবজেক্ট হতে যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনার ভাইবাতে যারা পাশ করবে সরাসরি তারা চাকরি পাবে। অর্থাৎ এখানে সনদের আর কোনো ব্যাপার থাকছে না, পরিবর্তন আসবে। নিবন্ধনের একটা কাঠামো, যেটা নিবন্ধনের এই কাঠামোতে এই পরিবর্তনটা আসছে। সো আমি মনে করি এই পরিবর্তনটা আপনার জন্য একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিবন্ধন মানে এনটিআরসি কর্তৃপক্ষ নিচ্ছে। ওকে, নতুন প্রজ্ঞাপনেও কি বয়স সীমা 35 থাকবে? হ্যাঁ, 35ই থাকবে এটা। হ্যাঁ, ওকে। জেসমিন আক্তার জুই লিখেছেন, স্যার আমি বিদ্যাবাড়িতে 2টা ব্যাচে ভর্তি, বাট একটাতেও আপনার ক্লাস পাইনি। নিবন্ধনে যতগুলো ব্যাচ আছে, নিবন্ধনের আশা করি এখন যে ব্যাচগুলো আসছে, যে ব্যাচগুলোতে ভর্তি চলছে, বিশেষ করে আমাদের এনটিআরসি প্রিলি অ্যাডভান্স কোর্স ভর্তি চলছে, ব্যাচ নাম্বার 6, এই ব্যাচে আপনারা পাচ্ছেন আমার ক্লাস। যদি অনেকে থেকে থাকে, অনেকেই বলে স্যার আপনি ক্লাস দেন না, স্যার আমার এখানে তো অনেকে রয়েছেন, আমি রয়েছি, আমাদের সোহাগ স্যার রয়েছেন, শ্রদ্ধেয় হচ্ছে যে প্রবাল স্যার রয়েছেন, তো সকল ব্যাচে তো আমার ক্লাস নেওয়া সম্ভব নয়, মানে সময় তো মিলতে হবে, তাই না? তো আমি তো অনেক জুনিয়র, সোহাগ স্যার অনেক সিনিয়র, প্রবাল স্যার আরও সিনিয়র, তো সিনিয়র টিচাররা কিন্তু ওখানে রয়েছেন। সো এমনটা নয়, আপনারা অনেকে এমনভাবে বলেন, এটা খুবই খারাপ দেখায়। তো ফ্যাক্ট হচ্ছে যে আমরা এখানে সময় মেনটেন করে ব্যাচ ভিত্তিকে কিন্তু ক্লাসগুলো হয়ে থাকে। দেখা যাচ্ছে অনেকে 47-এ ভর্তি হয়েছেন, 48-এ ভর্তি হয়েছেন, ক্লাস পাননি। আমার ক্লাস না পেলে কি হবে? সোহাগ স্যারের ক্লাস পাচ্ছেন অথবা প্রবাল স্যারের ক্লাস পাচ্ছেন, কোনো না কোনো স্যারের ক্লাস পাচ্ছেন। এবং আমাদের এখানে প্রত্যেকটা স্যারই, আশা করি যে কোনো স্যার খারাপ ক্লাস নেই এমনটা আমি ফিডব্যাক আমাদের কাছে পাবো না। সবাই আশা করি বলবেন যে প্রত্যেকটা স্যারই কিন্তু যথেষ্ট পরিশ্রম করেই কিন্তু আপনাদের ক্লাসগুলো নিয়ে থাকে। এবং আপনাদের বলে রাখি, এটা এই যে লাইভ ব্যাচ 6, এই লাইভ ব্যাচ নিবন্ধন, এই লাইভ ব্যাচ 6-এ আপনারা এখানে মানে ডিরেক্টলি বলছি, এখানে আমার ক্লাস পাচ্ছেন। হ্যাঁ, এখানে আমি ক্লাসে থাকবো, ইনশাল্লাহ যুক্ত থাকবো নিবন্ধন এই যে এনটিআরসি ব্যাচ লাইভ ব্যাচ 6। রাজীব শিকদার লিখেছেন, স্যার আমি বিদ্যাবাড়িতে বেচে ভর্তি হয়েছি, স্যারেরা অনেক সুন্দর করে বোঝায়। জি রাজীব খান, থ্যাংক ইউ আপনাকে। স্যার লিখিত হবে কি? অবশ্যই লিখিত হবে, কেন হবে না? আসাদুল হৃদয় ভাই, লিখিত পরীক্ষা অবশ্যই হবে। স্যার সার্কুলার হওয়ার পর আবেদন করলে যদি তারপর বয়স শেষ হলে হবে কি? এটা হবে, তবে মানে গণবিজ্ঞপ্তি যখন ছিল তখন হতো না, বাট এখন যদি এই নিবন্ধন প্রজ্ঞাপনটা নতুনভাবে করে তাহলে অবশ্যই এক্ষেত্রে হবে এটা। হ্যাঁ, আপনারা নিবন্ধন যারা অ্যাডভান্স প্রিপারেশন নিতে চান, প্রিপারেশন অ্যাডভান্স নিতে হবে, কেননা এই প্রিপারেশনটা হচ্ছে যে আপনাদের জন্য একটা সেরা প্রিপারেশন। কারণ এখানে আপনাকে অবশ্যই 3টা ধাপে যে পরীক্ষাগুলো হয়, দেখেন প্রিলি পরীক্ষা হয়, আপনার লিখিত পরীক্ষা হয়, এরপরে আপনার কি হয়, ভাইবা হয়। তো প্রথম স্টেপটা হচ্ছে প্রিলি। তো প্রিলিতে দেখেন এরকম হয় যে অনেক শিক্ষার্থী আবেদন করে। গত বছর প্রায় 18 লাখ শিক্ষার্থী আবেদন করেছিল, প্রায় 17 লক্ষাধিক শিক্ষার্থী কিন্তু আবেদন করেছিল, 17 লাখের বেশি। বাট প্রিলিতে উত্তীর্ণ হয়েছে কতটুকু? প্রিলিতে উত্তীর্ণ হার ছিল অনেক কম, যদিও বিগত সকল নিবন্ধনের তুলনায় এই বছর নিবন্ধন উত্তীর্ণ হারটা একটু বেশি ছিল, কিন্তু তুলনামূলক অনেক কম হয়। প্রিলিতেই সবাই ফেল করে, মানে এটা হয়ে থাকে আপনাদের একটা কঠিন একটা স্টেপ, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ওখানেই ফেল করে বসে। হ্যাঁ, তো প্রিলি প্রিপারেশনটা আপনাকে ভালো করে নিতে হবে এবং পাশাপাশি আপনাকে লিখিত পরীক্ষারও জোর দিতে হবে, লিখিত পরীক্ষারও কি করতে হবে, জোর দিতে হবে। তো আপনার যদি স্বপ্ন থাকে যে আপনি নিবন্ধন পরীক্ষা দিয়ে আপনি নিজেকে একজন শিক্ষক হিসেবে দেখতে চান, যদি প্রভাষক হিসেবে দেখতে চান, অথবা দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে যে মৌলভী আছে
দেখতে চান আপনি নিজেকে ওভাবে, তাহলে অবশ্যই এখন থেকে আপনার প্রিপারেশনটা শুরু করা দরকার। আর এই শুরু করার জন্য বিদ্যাবাড়ির কাছ থেকে আপনারা পাচ্ছেন NTRCA প্রিলি অ্যাডভান্স কোর্স। এটা অ্যাডভান্স কোর্স, এই অ্যাডভান্স কোর্স করে নিজেকে আপনি এভাবে যুক্ত রাখবেন, ঠিক আছে? যে কোর্সে আপনারা এখানে এই কোর্সে যুক্ত হতে পারছেন কত টাকায়? 3550 টাকায়। হ্যাঁ, এই কোর্সে যুক্ত হতে পারছেন 3550 টাকায়। স্যার প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট কি বাতিল হতে পারে? এই ব্যাপারটা নিয়ে গবেষণা চলছে। আসলে আপনার বাতিল হবে কিনা এটা এখনো শিওর বলা যাচ্ছে না, তবে হয়তো বা সম্ভাবনা রয়েছে, আবার নাও থাকতে পারে, এটা আমি বলতে পারছি না মুক্তামণি আপু। হ্যাঁ, যারা আমাদের বিভিন্ন ব্যাচগুলোতে নিবন্ধন সহ আদার্স অন্যান্য ব্যাচে অন্যান্য কোর্সে যুক্ত হতে চান, তারা আমাদের এই হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করবেন। আমাদের এখানে 01896060800 800 থেকে শুরু করে 815 পর্যন্ত সবগুলো নাম্বার রয়েছে। 800, 801, এখানে আছে 801, 802, 3, 4, 5, 6 থেকে 15, যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। স্যার লিখিততে কি সিলেবাস চেঞ্জ হবে? না স্যার, লিখিত সিলেবাস চেঞ্জ হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। নিউ ব্যাচে কারা ক্লাস নেবেন? সাত কি শবনম সাই নাকি চাই, যাই হোক লিখেছেন। নিউ ব্যাচে ম্যাথ থেকে আমি যুক্ত থাকবো, এতটুকু বলতে পারি। আমাদের হচ্ছে যে আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে, বাংলা, ইংরেজি, জিকে, এই অংশটুকুর জন্য আমাদের যে বিদ্যাবাড়ির রেগুলার টিচারগুলো রয়েছে, সেই টিচারগুলো কিন্তু যুক্ত থাকবে আপনাদের সঙ্গে। মল্লিকা মল্লিক, স্যার সিলেবাস দেন। সিলেবাস স্যার আপনি গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, নিবন্ধনের যে ওয়েবসাইটটা রয়েছে NTRC ওয়েবসাইট, ওখানে সার্চ করলে সিলেবাসটা পেয়ে যাবেন। হ্যাঁ, প্রিলিও লিখিত নম্বর কি যোগ হবে অনুষ্ঠমতে? না, প্রিলির নম্বরটা শুধু 5 নম্বরটা কাউন্ট হয়, প্রিলির নম্বরটা কখনোই লিখিত পরীক্ষায় যোগ হয় না। হ্যাঁ, শুধু লিখিত পরীক্ষার উপর যে নম্বরটা, ওই নম্বরটার উপরে আপনাদের রেজাল্টটা ডিপেন্ড করে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মুর্তাজা আলী নাকি MD মুর্তাজা আলী। ওকে, তাহলে আজকে এতটুকুই। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী সময়ে। তো পরবর্তী সময় দেখা হবে, এবং আপনারা এখন থেকে প্রিপারেশান নিন, সুন্দরভাবে প্রিপারেশানটা নিন, যেন কোনো রকমেই কোনো ঘাটতি না থাকে। সম্পূর্ণ প্রিপারেশান যেন আপনার মনের মতো হয়ে যায়, একদম সাজানো এবং গুছানো প্রিপারেশান যেন হয়ে থাকে। ওকে স্যার, গণিতের লিখিত ব্যাচ কি এখন শুরু হবে? খাদিজা সুমন লিখেছেন। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, আমরা দেখি লিখিত ব্যাচ হয়তো অতি শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনারা জানতে পারবেন খুব শীঘ্রই যে আসলে লিখিত ব্যাচ আমরা কবে থেকে শুরু করব। খুবই শীঘ্রই আমাদের লিখিত ব্যাচ আসবে। তো ঠিক আছে, তাহলে আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।